করছি। উপস্থিত সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। কটন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে যে বিদ্যা চর্চার এবং আলোচনা সভার এরকম একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এবং আমাকে বলতে বলেছেন, তার জন্যে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের। বিশেষত ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী শিপ্রা গুহনিয়োগীকে, ধন্যবাদ রাজাকেও, রাজা তালুকদার, যার সূত্রে আমার শিপ্রাদি এবং এই পেজটির সকল সদস্যের সঙ্গে পরিচয় হলো। উপস্থিত হয়তো নিশ্চয়ই রয়েছেন কিছু ছাত্রছাত্রীরা, যাদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি তাহলে সরাসরি চলে আসি আমার আজকের বলবার বা আলোচনা করবার বিষয়। শিপ্রাদির সঙ্গে যখন প্রথম কথা হয়েছিল আমাকে উনি বলেছিলেন যে আমার কাজের বিষয়ে, মানে আমার কাজ সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে, যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু আমিও ভেবেছিলাম যে আমার কাজের বিষয়ের একটা ছোট জায়গা থেকে কথা বলবো। এখন আমার কাজের বিষয় ছিল মুদ্রিত বাংলা রূপকথার একটা ইতিহাস, একটা ধারাবাহিক ইতিহাস নিয়ে আমি কথা বলবার চেষ্টা করেছিলাম, এবং সেই সময়টা ছিল 1860 থেকে 1960। এবার যেহেতু পৃথিবীর রূপকথা এবং বাংলা রূপকথা এই দুটোই একটা খুব বড় একটা বিষয়, এর বিস্তার একটা প্রচণ্ড, সেজন্য বলাই বাহুল্য যে আজকের এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তার থেকে ছোট দুটো অংশও বলবো না, মানে ছোট একটা বিষয়কে বেছে নিয়ে কথা বলতে। আপনারা হয়তো ইতোমধ্যে দেখেছেন, শিপ্রাদি আপনাদের জানিয়েছেন যে আমার এই আলোচনার শিরোনাম রূপকথার সুরূপ কুরূপ বিদ্যায়তনিক চর্চায় ও প্রতিদিনের জীবনে। এখন মুশকিল কি হয়, যে কোনো লেখা বা আলোচনা যখন শিরোনাম পাঠাই বা শিরোনাম পাঠান কেউ, অন্তত আমার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে শিরোনাম যখন স্থির করলাম তখন একরকমকার লেখা হয়তো ভাবছিলাম, আবার লেখাটা শেষ করার পর মনে হলো যে শিরোনামটা যথাযোগ্য হলো কি। ফলত এ বিচার আপনাদের ওপর। আমার শিরোনাম এবং আমার কথা বলা একে অন্যকে মানে সেটা সত্যি যার শিরোনাম তাই আমি বলতে পারি, আবার তার বাইরেও হয়তো কিছু কথা বলতে পারি। আমি শুরু করে ফেলি, দেরি করে লাভ নেই। সময়ের কথা একটু বলে নিই। শিপ্রাদি আমাকে সময় দিয়েছেন 1 ঘন্টা। যদিও আমার ইচ্ছে 1 ঘন্টা ধরে কথা বলা নয়, চেষ্টা আছে 45 মিনিট 50 মিনিটের মধ্যে, আগেই 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলবার, যাতে আমরা পরে অন্য কোনো মানে মতামতেও কথা বলতে পারি। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আমি সামনে কিছু কাগজ রেখেছি। আমার এই কথাগুলো আজকে যা বলতে বা যেটুকু বলবো তাতে খুব সুবিধা হতো আমার যদি আমি আপনাদের কিছু ছবি দেখাতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে এই প্রথমত ফেসবুক লাইভেও আমি প্রথম, এবং একেবারেই বলা যেতে পারে প্রযুক্তিগত কারণে ফেসবুক লাইভে কিভাবে ছবি দেখাবো এটা আমি বুঝতে পারিনি, তাই ছবি দেখানোর জায়গাটা আজকে সেভাবে থাকছে না। দ্বিতীয়ত, আমি একটি লিখিত অংশ থেকে পড়ছি এটা নয় যে এটি একটি লিখিত প্রবন্ধ। আমি এইখানে বলবো বলে খানিকটা প্রবন্ধ লিখবার চেষ্টা করিনি, কিন্তু যা বলতে চাই সেটাকে গোছানোর চেষ্টা করেছি। গোছানোর ফলে সেটা আরো অগোছালো হয়েছে হয়তো, কিন্তু তাও চেষ্টা করেছি। ফলত আমি লেখা দেখে পড়ব এবং কথাও বলবো। আমার লেখাটাকে আমি মোট 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। 1, বাজরার ক্ষেতে রোজকার মতো কাজ করছিল সেই মেয়ে। মাও ছিল তার কাছাকাছি কোথাও। বাবা আর ভাই তারাও হয়তো ছিল আশেপাশেই, কিন্তু ঘাস কাটতে তাকে সেদিন যেতে হলো একটু দূরে, খানিকটা জঙ্গলের গভীরেই। ওঁত পেতে ছিল হায়নার দল। এর আগে কয়েকবার শিকার পালিয়েছে হাতের সামনে থেকে। আজ আর কোনো ভুল হবে না। সবাই মিলে আঁচড়ে কামড়ে ছিঁড়ে নিল তার চুল, ভেঙে দিল শিরদাঁড়া, কেটে নিল জিভ। কিন্তু পঙ্গু আর বোবা করে দিয়েও কি বাঁচিয়ে রাখা যায় এমন শিকারকে? তাই শেষ পর্যন্ত আগুনও জ্বলল সেদিন খেতে। চলল মাংস ঝলসানোর উৎসব। আধ খাওয়া আর আধপোড়া নরম শরীরের
উচ্ছিষ্ট রক্ত আর জ্বলে যাওয়া অস্থি ছড়িয়ে ছিটিয়ে রইল ক্ষেতের চারদিকে। মার হাত ধরে সকালবেলা যে মেয়ে বেরোলো, দুপুরে তার চিহ্নই রইল না কোনো। আমি কি আপনাদের একটা কোনো গল্প বলছিলাম? নৃশংস, জান্তব, রক্তাক্ত কোনো গল্প? অবশ্য শুনতে শুনতে যদি কারো মনে হয় গত ২রা অক্টোবরের খবর কাগজে প্রায় এমনই কোনো প্রতিবেদন আপনারা পড়েছিলেন প্রায় সকলেই, তাহলে কি বলা যাবে একে? গল্প, নাকি খবর, নাকি আস্ত একটা রূপকথাই? খবর কাগজের প্রসঙ্গে আমি আসব আলোচনার শেষের দিকে। আগে বলা যাক রূপকথার কথা। ছেলে ভুলোনো গল্প বাংলায় রূপকথা নামে চলে। উদ্ধৃতি: একথা সুকুমার সেনের। তারও আগে দীনেশচন্দ্র সেন, আশুতোষ ভট্টাচার্য, খগেন্দ্রনাথ মিত্র তাদের রূপকথার পাঠ অভিজ্ঞতায় জানাচ্ছেন কম বেশি একই অনুভূতি, যে প্রায় একটি অবাস্তব, স্বপ্নীল, ঐন্দ্রজালিক পরিবেশে যে অসামান্য বিস্ময় রসের পরিবেশনা হয়, যা কখনো মন ভোলানো, কখনো নীতি শিক্ষা প্রদানকারী, কখনো আগাগোড়া রূপক। মনোমুগ্ধকর এই গল্প যা বিস্ময়ে হতবাক করে আর যার জাদু ভুলিয়ে রাখে ছেলে বুড়োর দলকে। কে জানতে চায় তার সংজ্ঞা কি, কোথা থেকে এলো? আমরা বরং নিজেদের ততটাই বেশি করে জানতে পারি যতটা বেশি করে রূপকথা পড়ি। এমন কথা বলেছেন জ্যাক জাইপ টুয়ার্ডস আ ডেফিনিশন অফ দ্য লিটারারি ফেয়ারি টেলের ভূমিকায়। বলছেন জ্যাক জাইপ, We want to know more about ourselves by knowing something more about fairy tales. আমরা শুধু চাই একটা রহস্যময়তা আমাদের জাপটে রাখুক। অবশ্যই মনে রাখতে হবে, আমি মূলত সাহিত্যিক রূপকথার কথা বলছি, লিটারারি ফেয়ারি টেল, যাকে বলা যেতে পারে মুদ্রিত বা সাহিত্যিক রূপকথা, যা এক অর্থে অবশ্যই কৃত্রিম, বানানো, বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় রঞ্জিত একটি সাহিত্যরূপ। নাম না জানা কোনো জনগোষ্ঠীর লোকাচার বা দীর্ঘদিনে সমগ্রের মধ্যে গড়ে ওঠা বিশ্বাস শুধু এখান থেকেই এটা তৈরি হয়নি, বরং যাকে রচনা করেছেন একজন নামী বা অনামী কোনো সাহিত্যিক, সাজিয়ে তুলেছেন পাঠকের জন্যে। এমনকি এই সাহিত্যরূপটিকে তখনই বোঝা যাবে যখন এর সঙ্গে আবিষ্কার করা যাবে মৌখিক রূপকথা, নভেল, কিংবদন্তি কিংবা মিথের পারস্পরিক সম্পর্ক। এই কথাটা আমি আরো দু একবার বলেছি, তাই এই কথাটা আর একবার বলি, যে আমি বারবারই বলতে চাইছি সাহিত্যিক রূপকথা কোনো স্বয়ং সম্পূর্ণ একটি সাহিত্যরূপ নয়, তার সঙ্গে সর্বদাই উপন্যাস, কিংবদন্তি, মিথ এবং সর্বোপরি মৌখিক রূপকথা বা ওরাল ফেয়ারি টেলসের একটা নিরন্তর যাতায়াত চলেছে, এবং এই সম্পর্কের মাত্রাকে বুঝলে তবেই সাহিত্যিক রূপকথার কাছে পৌঁছতে আমাদের সুবিধা হবে। এই বিস্ময়কর, মনোমুগ্ধকর মৌখিক গল্পগুলোর মধ্যে একটা বিশেষ ছক আমরা অনেকেই দেখতে পেয়েছি, এবং এই প্যাটার্নটাকে বা এই ছকটাকে নিয়ে 1928 সালে একটি যুগান্তকারী কাজ করেছিলেন, আমরা প্রায় সকলেই তার নাম জানি, ভ্লাদিমির প্রপ, দ্য মরফোলজি অফ দ্য ফোকটেল। এই কাজে প্রপ যেটা করেছিলেন, তিনি একটা প্যাটার্ন বা একটা ছককে খোঁজার চেষ্টা করেছিলেন। সাধারণভাবে বেশিরভাগ রূপকথায় নায়ক সারাক্ষণ নিজের ভাগ্যের সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে পেরিয়ে যায় 7 সমুদ্র। সে জানে একটা বদল আসবেই জীবনগুলোতে, খুঁজে পাওয়া যাবে নতুন কোনো আস্তানা। সে একটা আস্তানা খোঁজে। নিদ্রাহীন দুঃখের রাত্রি পেরোতে পেরোতে সে ডিঙিয়ে নামে পাহাড়, আবার সেই নতুন দেশ যা সে খুঁজে পায় তাই হয়ে উঠবে তার নিজের ভূমি। ইচ্ছা পূরণের এই গল্পে তার সাথী হবে কিছু ভালো লোক আর কিছু মন্দ লোকও, কিছু জাদুকর আর কিছু পরীও। শুধু মানুষ কেন, থাকবে ডানা লাগানো ঘোড়া, থাকবে কথা বলা পাখি, ধূর্ত কোনো শেয়াল কিংবা খুব দয়ালু কোনো হাঁস।
ঘন জঙ্গল আর দুধ আর মধুর তৈরি নদী। সত্যি কথা বলতে সাহিত্যিক রূপকথার এই বিস্ময়ের বোধ, একে বারবার পৃথিবীর রূপকথায় বলা হচ্ছে ওয়ান্ডার টেলস, বিস্ময়। এই বিস্ময়ের বোধই এই রূপকথাকে অন্য সমস্ত মৌখিক গল্পগুলো থেকে আলাদা করে রেখেছে। এ পড়তে পড়তে সারাক্ষণই পাঠকও হতবাক আর ক্রমাগত জীবনে পরিবর্তন আনার যুদ্ধে ব্যস্ত এক সুযোগ সন্ধানী নায়ক। মৌখিক রূপকথার মধ্যে যে কৌম জীবন এবং যে বিশ্বাস, তা অনেক সময় হতে পারে আধুনিক জীবনের পরিপন্থী, কিন্তু রূপকথা শোনবার পর কখনোই পাঠকের মনে কোনোদিন এই প্রশ্ন জাগে না, এই গল্পটি কি রক্ষণশীল নাকি প্রগতিকামী, যৌন পক্ষপাত দুষ্ট নাকি উদার মনোভাবাপন্ন। এ কেবল সর্ব অর্থে বিস্ময়ের উদযাপন। দুই, দ্বিতীয় অংশতে আমি খুব সংক্ষেপে, যাকে বলা হয় অতি সংক্ষেপে, ফিরে তাকাবো একবার পৃথিবীর রূপকথার ইতিহাসে। মধ্যে মধ্যে বাংলা রূপকথার প্রসঙ্গও আসবে। এটা করতে এই জন্য হচ্ছে কেননা একবার পৃথিবীর রূপকথার অন্তত কয়েকটা চলনের জায়গা যদি একটু লক্ষ্য করি, তাহলে যে সমস্ত কথাবার্তায় পৌঁছতে চাইব সেটা আরো স্পষ্ট হবে। পৃথিবীর রূপকথাতে যেমন বাংলা রূপকথার ক্ষেত্রেও একেবারে 16 আনা শক্তি, যতবার সমাজ বদলেছে, ইতিহাস বদলেছে, রাজনীতি বদলেছে, তার সঙ্গে সঙ্গে রূপকথাও পাল্টেছে তার স্বভাব, পাল্টেছে তার চরিত্র। সাহিত্যিক রূপকথা বলাই বাহুল্য মৌখিক রূপকথার চেয়ে বয়সে অনেক নবীন, অনেক নতুন, অনেক আধুনিক। আমি কয়েকটা সাল ধরে যাব। 1690 দিয়ে শুরু করছি মানে এই নয় জিনিসটা শুরু হলো 1690, তার আগেও লেখা আছে। আমি পৃথিবীর ইতিহাসের কথা বলছি। 1690 সালটাকে বেছে নিচ্ছি মূলত দুটি কারণে। এক, এমন একজন লেখকের জন্ম পৃথিবীর রূপকথার ইতিহাসে যার নাম না করলেই নয়। তিনি শার্ল পেরো, এবং ওই একই সময় ফরাসি দেশের কথা ফ্রান্সে আবির্ভাব ঘটেছিল কিছু খুব প্রতিভাবান লেখিকাদের, যারা বেশ কয়েকজন অসামান্য কিছু রূপকথা লিখেছিলেন। এই ফরাসি রূপকথাই কিন্তু পরবর্তীকালে গোটা ইউরোপের কাছে অনেক দিন পর্যন্ত একটি আদর্শ কাঠামো হয়ে থাকবে। এবং শুধু ফরাসি মানে গোটা ইউরোপ নয়, অসংখ্য অনুবাদ ওখানেই শুধু ছড়িয়ে পড়বে না, অর্থাৎ জার্মানি ভাষায় তোর অনুবাদ হবে, ইংরেজি ভাষায় হবে, স্পেনীয় ভাষায় হবে, ইতালীয় ভাষায় হবে, বাংলাতেও হবে পরবর্তীকালে। বাংলা রূপকথার ইতিহাসে আবার যদি একটু এগিয়ে যাই, মানে সালটা 1818 এবং 1818 থেকে 1840, এই সময়টাতে যদি আমি এসে পড়ি এবার, এই সময়টাতে বাংলার দুটো খুব উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের কথা একটু উল্লেখ করব। একটা স্কুল বুক সোসাইটি, আরেকটা ভার্নাকুলার লিটারেচার সোসাইটি। এটা হচ্ছে এমন দুটি প্রতিষ্ঠান, আমরা প্রায় সকলেই জানি বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণ জড়িয়ে থাকা দুটি নাম, যাদের উদ্যোগে একসময় যারা মূলত শিশুদের পাঠ্য বই প্রকাশ করবার একটা বিরাট দায়িত্ব নিয়েছিলেন, এবং শিশু পাঠ্য প্রাইমারের একটা জোয়ার এসেছিল এদের হাত ধরে। এই সোসাইটিটাই একটা সময়, আমি একেবারে শুরুর তালিকা সময়ের কারণে দিতে পারছি না, অন্য একটা তালিকা হয়তো আপনাদের একটু পড়ে শোনাবো। সেটা হচ্ছে 54 সালে এই সোসাইটি, 1854 সালে একটা তীব্র অর্থ সংকটের মধ্যে পড়ে, এবং তারা তখন এই সোসাইটিকে আবার ফিরিয়ে আনবার জন্যে কিছু বই প্রকাশের কথা ভাবেন। এই বই প্রকাশ করতে গিয়ে তারা যে বইয়ের কথা ভাবছেন শিশুদের জন্যে, তার কয়েকটি শর্ত তারা আরোপ করেন। সেই শর্তগুলি হচ্ছে, বইটিকে হতে হবে গুড, মরাল,
এবং প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বইয়ের কথা বাদ যদি রাখি, তাহলে গুড আর মরাল অর্থাৎ ভালো এবং নীতিমূলক, এই দুটি শব্দকে মনে রেখে আমি আপনাদের একটি তালিকা একটুখানি তালিকা বলতে 4-5টা বইয়ের নাম একটু পড়ে শোনাবো। স্কুল বুক সোসাইটি এবং এই লিটারেচার ভার্নাকুলার সোসাইটি, এই স্কুল বুক সোসাইটির উদ্যোগে এই বইগুলো প্রকাশিত হচ্ছে। মূলত সবই অনুবাদ। তার 7টি অনুবাদের 4টি রূপকথা অনুবাদ করছেন মধুসূদন মুখোপাধ্যায়, এবং সবকটা অনুবাদ মানে রূপকথাই মূলত হান্স আন্ডারসনের রূপকথার অনুবাদ। চকমকি বাক্স ও অপূর্ব রাজবস্ত্র, চীন দেশীয় বুলবুল পক্ষীর বিবরণ, দ্য চাইনিজ নাইটেঙ্গেল, মৎস্য নারীর উপাখ্যান, টেল অফ আ মারমেড, খুব বিখ্যাত রচনা, হংসরূপী রাজপুত্র, দ্য ওয়াইল্ড সোয়ান, এবং পুত্র শোকাতুরা দুঃখিনী মাথা, দ্য সরোফুল মাদার। তার মানে 7টা বইয়ের মধ্যে 5টি বই যা শুধু রূপকথা নয়, যা গুড এবং মরাল। এই প্রসঙ্গটাতে একটু আসবো এবার। রূপকথা মূলত এই সময় থেকে গোটা পৃথিবীতেই 19 শতক জুড়ে শিশুদের জন্য রচিত হতে শুরু করলো। অর্থাৎ শিশুরা এবার রূপকথার একেবারে সচেতনভাবে এরাই পাঠক। আর এই সেই শিশু পাঠক যে অনেক সময় শ্রোতা, সে বসলো তার নিভৃত ঘরের কোণাটিতে, যেটা কিনা পরবর্তীকালে পরিচিত হবে নার্সারি নামে, যেখানে গভর্নেস কিংবা দিদিমার নীতিশিক্ষা পাঠের আসরের অন্যতম মূল সহায় হচ্ছে এই রূপকথাগুলো। বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতো নীতিগন্ধী বা মরালিস্টিক রূপকথার আসর জমেছে তখন প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে। কি হবে শিশুদের আদর্শ, তাদের সহবত শিক্ষা, তাদের সভ্যতা, এমনকি কি হবে তাদের যৌন আদর্শ, সেই সব নিয়ম নীতির ফার্স্ট বুক অভিজাত ও বুর্জোয়াদের এই নার্সারিগুলো। 19 শতকে শিশুদের জন্য নির্বাচন করা হচ্ছে যে রূপকথা, তাদের ওপর চলছে একেবারে সূক্ষ্ম নজরদারি, যাতে নীতিশিক্ষার পথে সেগুলো কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়, কোনোভাবে নবীন মাথা ও মনে যেন কোনো অস্বাস্থ্যকর কোনো কিছুই ছায়া না ফেলে। সেই সময়ের সব থেকে চর্চিত রূপকথা সংকলন আমরা সকলেই জানি গ্রিম ভাইদের কিন্ডার অ্যান্ড হাউসমার্শন বা গ্রিম ভাইদের রচনাবলী, পরবর্তীকালে বাংলায়। এই গল্পগুলো গ্রিমরা একটা আশ্চর্য কাজ করলেন, খুব উল্লেখযোগ্য কাজ। একটা হচ্ছে তারা একদিকে যেমন ছোটরা এই গল্পের পাঠক এটা মাথায় রেখে তাদের মাপে কেটে ছেটে এই রূপকথাকে সাজিয়ে তুললেন, তেমনি তারাই হয়তো প্রথম যারা বুঝতে পারলেন এই গল্পের পাঠক হতে পারে সাবালকরাও। ফলত একই সঙ্গে সাবালক এবং নাবালক পাঠকদের কাছে টানতে তারা কিন্তু উদ্যোগী হলেন। বাংলা অনুবাদেও আমাদের হাতে এলো 19 শতকেই রূপকথার দুর্দান্ত সমস্ত অনুবাদ। শুধুমাত্র 1825 থেকে 1858, প্রায় 20-22 বছরের মধ্যে, আমি অরিজিনাল বইগুলোর কথা বলছি, স্লিপিং বিউটি, স্নো হোয়াইট, লিটল রেড রাইডিং হুড বা ফ্রগ প্রিন্স, পরে যেটা বাংলায় অনুবাদ হয়েছে ব্যাং রাজপুত্র, শুধু 20 বছরে এটার 10টা সংস্করণ হয়েছিল। একেবারে মন মতো আদর্শ সাজানো রূপকথা, যার মধ্যে কিন্তু বয়ে চলেছে সেই অন্তর্লীন স্রোত যা নীতি শিক্ষা, আচরণ বিধি, পুরুষতান্ত্রিক ব্যবস্থা, নারীর আচরণ সবটাকে বয়ে নিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। এইরকম গুড এবং মরাল, অর্থাৎ শিশুদের শিক্ষার সঙ্গে রূপকথাকে কোথাও একসঙ্গে জুড়ে রাখা, এটার থেকে রূপকথা আরো খানিকটা এগিয়ে যাবে। বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসে রূপকথার স্বর্ণযুগ যার হাতে, যে সময়, সেটা 1830 থেকে 1900 হান্স আন্ডারসনের হাতে। এইবারে কিন্তু এই গল্পগুলো একটা নতুন মাত্রা যোগ করবে, নতুন সম্ভাবনা, যা আধুনিক মানুষের জিজ্ঞাসা আর বিষণ্ণতা দিয়ে পূর্ণ। যেসব গল্প কেবল ছোটদের নয়, আর যেখানে পাখি পড়ানোর দায় নেই কোনো,
অপ্রাপ্তির বেদনা আছে, আত্মদৈন্য আছে, অবিশ্বাস আছে, এমনকি প্রতিহিংসাও আছে। রূপকথার পাঠকদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। যে পাঠক প্রথাগতভাবে রূপকথার শেষে মিলনান্তক একটা সুখ সমৃদ্ধির দৃশ্যেই আর সেই দৃশ্যের অনুভূতিতেই অভ্যস্ত ছিলেন, রাজকন্যা লাভ আর রাজ্য লাভের শান্তিতেই যার স্বপ্নের নোটে গাছ মুড়িয়ে যেত, তার কাছাকাছি সময়ে বাংলা রূপকথায় এমন সব হারিয়ে ফেলবার মুহূর্ত তৈরি হবে। মিথ্যে বিভিন্ন স্বপ্ন, রঙিন স্বপ্ন, যা এবার ভেঙে যাবে পরের মুহূর্তে। অবশ্যই বাংলা রূপকথায় এই বিষণ্ণতার পথিকৃৎ রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের লেখা লিপিকা, গল্প স্বল্প, সে অবনীন্দ্রনাথের বেশ অনেকগুলো লেখা পরপর আমাদের এই বিষণ্ণতার একটা হদিশ বাংলা রূপকথায় দেবে। 20 শতকের ইউরোপের রূপকথা পেয়ে গেল প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা। আমি আরেকটু এগিয়ে এলাম। শুধু গল্প নয়, এবার বহু নতুন শিল্পী, যারা মূলত চিত্র আলংকারিক, অর্থাৎ যারা ইলাস্ট্রেট করতেন গল্পগুলো, ছবি আঁকতেন, এরা নতুন একটা মাত্রা যোগ করছেন বইগুলোর মধ্যে। বইগুলো হয়ে উঠছে আরো রঙিন, আরো আকর্ষণীয়। এটা কিন্তু একটা শুধু বাণিজ্যিক পদক্ষেপ নয়, তার মানে লেখক এর সাথে হচ্ছেন, মানে যুক্ত হচ্ছেন শিল্পীরা, চিত্রশিল্পীরা, যুক্ত হচ্ছেন নাট্যকর্মীরা। তারা অপেরাতে নিয়ে আসছেন রূপকথাকে। এরপরে আসবে সিনেমা, আসবে টেলিভিশনও। এবং 1937 সাল, খুব জরুরি একটা সময়, আসবে একটি বিশেষ প্রতিষ্ঠান রূপকথাকে যে দেবে আরেকটি অন্য মাত্রা, ওয়ার্ল্ড ডিজনি, আমাদের সকলের প্রিয় একটি মোড় ঘোরানো পদক্ষেপ। শুধু মিউজিক্যাল বানানো নয়, খেলনা বানানো, বইয়ের সঙ্গে ক্যালেন্ডার বানানো, মূর্তি বানানো, ছোট ছোট পুতুল বানানো, এই সবই ওয়ার্ল্ড ডিজনির এক বিশেষ উদ্যোগ। রূপকথা নিয়ে পরীক্ষা নিরীক্ষার রাস্তা অবাধ হলো সেদিন থেকে আজ পর্যন্ত। ধ্রুপদী রূপকথার বোধকে অক্ষুণ্ণ রেখেই রক্ষণশীল সমস্ত মনকে আবার নতুন করে প্রশ্ন করতে ইচ্ছে হলো। আরও পরবর্তীকালে ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা বা উত্তর আধুনিক পাঠে রূপকথার আরও নতুনতর হলো, নতুনতর মাত্রা যোগ হলো। সময়ের সঙ্গে সঙ্গে রূপকথা যেমন পাল্টেছে নিজেকে, তার দুটো উদাহরণ অবশ্যই একটু দেওয়া যেতে পারে। একটা, প্রথম বিশ্বযুদ্ধের পরপর নাৎসি অভ্যুত্থানে রূপকথা আর লোককথাকে জার্মান দেশে সাজিয়ে নেওয়া হচ্ছিল ক্ষমতার একটা পরিপাটি ছকের সাজুজ্যে। আবার সোভিয়েত দেশে যখন রূপকথা, তখন তার প্রলেতারিয়েত সাহিত্য আর শ্রেণী সংগ্রামের সঙ্গে নিজেকে মানানসই করে নিল রূপকথা। তেমনি আজকের সময়ে দাঁড়িয়ে রূপকথা প্রশ্ন করছে আজকের সমাজকে, খুঁজে ফিরছে কোন ন্যারেটোলজি, কোন বয়ানে সে আজকের গল্পটা বলবে। সাম্প্রতিক সময়ে সালমান রাশদি যখন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ লেখেন, তার মাথায় ঘুরতে থাকে প্রাচ্য এবং পাশ্চাত্যের নানা রকম লোকগল্প। রূপকথা সবসময় সুখের নাও তো হতে পারে, হতে পারে তা নির্মম, হতে পারে তা অপ্রাসঙ্গিক, হতে পারে তা কুরুচি সম্পন্ন, হতে পারে যেসব ছোট্ট ছোট্ট পরিদের আমরা কেবল উপকারী আর সহৃদয় বন্ধু বলে জেনে এসেছিলাম এতদিন, তারা এবার হয়ে উঠবে হিংস্র। এমনই একটা গল্পের কথা বলবো আলোচনার 3 নম্বর অংশে। গল্প নয়, গ্রাফিক নভেল। সত্যি কথা বলতে গ্রাফিক নভেলের ঠিক কি বাংলা বলা উচিত, আমি এটা খুব একটা হাতের সামনে খুঁজে পাইনি, তাই গ্রাফিক নভেলই বলছি। আমরা সকলেই এই সময় গ্রাফিক নভেলের সঙ্গে পরিচিত, সুতরাং আমি সেরকমই একটি গ্রাফিক নভেলের কথা বলছি আমার তৃতীয় অংশে। এর নাম বিউটিফুল ডার্কনেস, বাংলায়
কি অনুবাদ করব তার? বলতে পারি অপূর্ব অন্ধকার। এ বইটির প্রচ্ছদে ঘন সবুজ পাতার রং, উজ্জ্বল অথচ নরম। পাতার ফাঁকে একটি ছোট্ট মেয়েকে দেখা যায়, সেই ঘন জঙ্গল থেকে উঁকি দিচ্ছে। আমি এই প্রচ্ছদের ছবিটা আপনাদের দেখাবো বলে খুব ইচ্ছা ছিল, পরে যদি কখনো সম্ভব হয় আমি গ্রুপে এই কয়েকটা ছবি পোস্ট করতে পারি, যদি এটা ওখানে ব্যবস্থা থাকে। আর এই সবুজ পাতা আর ওই মেয়েটির পাশ থেকেই দেখা যায় পড়ে আছে ছাই রঙের একটা বড় হাত। হাতটা দেখেই বোঝা যায়, মাটিতে পড়ে থাকা দেখে, হাতটি একটি মৃত হাত। এর লেখক ফেবিয়ান ডেহমান এবং এর ছবিগুলো এঁকেছেন এক শিল্পী দম্পতি যারা পরিচিত কেরস্কোয় নামে। লেখক ও চিত্রশিল্পী সাজিয়ে তোলেন এই গল্প রূপে ও রেখায়। আমি একটু আগেই উল্লেখ করছিলাম ধ্রুপদী রূপকথার কথা বলতে গিয়ে, যে রূপকথার একটা বিশেষ লক্ষণ একটা নতুন ভূমিকে খুঁজে বার করা, একটা নতুন আস্তানাকে খুঁজে বার করা। যে বাড়ি বা যে দেশ খুঁজে বের করতে গিয়ে হয়তো তৈরি হবে নতুন কোনো পথ, হারিয়ে যাবে তার নিজের পুরনো বাড়ি, জেগে উঠবে নতুন কোনো ভূমি। আমি আবার একবার জ্যাক জাইপের একটি কথায় ফিরব। In fairy tales, home is always a transformed home, opening the way to different future as destiny than the hero or heroine had anticipated. এই বইটির নাম যদি হয় অপূর্ব অন্ধকার, তবে এই গল্পের মূল চরিত্র যে বাচ্চা মেয়েটি, তার নামও এই গল্পের সঙ্গে মানানসই। তার নাম অরোরা, যে নামের সঙ্গে জড়িয়ে থাকে প্রাচীন মিথ রোমানদের উপাস্য উষা দেবী, অর্থাৎ নরম উজ্জ্বল একটা আলো। অরোরা আলো, যে আলোকে আমরা বলি মরুজ্যোতি বা মরুপ্রভা। ফ্যান্টাসির জগতে যেমন আচমকাই ঘটে যায় কোনো ঘটনা, তেমনি অরোরাও একদিন হঠাৎ আচমকা একেবারে শহুরে একটা জীবন থেকে এসে পড়ে এই অচেনা জঙ্গলে, অপরিচিত মানুষদের মধ্যে। তবে তারা কি মানুষ যাদের এবার আমরা দেখতে পাই ওই জঙ্গলের মধ্যে? তারা সব ছোট্ট ছোট্ট মানুষ। তাদের ছবি দেখে মনে হয় তারা সবাই পড়ি, যারা ক্ষুধার্ত, খায়নি অনেক দিন, যাদের কোনো আস্তানা নেই। তাদের জন্যে অরোরা খাবার জোগাড় করে, একটা নতুন ঘর খুঁজে দেবে বলে। অথচ এই নতুন জীবন যাপনে চারিদিকে জেগে ওঠে জটিলতা, ঈর্ষা, অবিশ্বাস, বিপদ সেখানে বাইরে ভেতরে। কিন্তু এই গোটা গল্পটাতে অরোরা এসে ওই ছোট্ট ছোট্ট পরীদের জন্য শুধু একটা বাড়ি খুঁজে দিচ্ছে। এই গল্পটার সত্যি করে কোনো একেবারে শুরু মধ্য শেষ এরম সাজানো কিছু নেই। যেটা সব থেকে এই গোটা গ্রাফিক নভেলটার মধ্যে সব থেকে বেশি ধাক্কা দেয়, সেটার ছবিও আপনাদের দেখাতে চেয়েছিলাম। সেটা হচ্ছে প্রথম থেকে একটি চমকপ্রদ দৃশ্য যা জেগে থাকে চোখের সামনে। সেটি একটি বাচ্চা মেয়ের, একটি ফ্রক পরা একটা মেয়ে, যে প্রমাণ সাইজের একটি মেয়ে, একেবারে ছোট ছোট মানুষ নয়, সেই মেয়েটির মৃত শরীর গোটা জঙ্গল জুড়ে পড়ে থাকে শরীরটা। ছোট ছোট পরীর দল ওর হাতের ওপর দিয়ে উঠে ওর বুকে পৌঁছয়, ওর নাকের ভেতর দিয়ে কানে আবার ঢোকে, কখনো কখনো খিদে ওর আঙুলটাই আবার খাবার চেষ্টা করে, কখনো কখনো পরীরা একে অন্যকে হত্যা করে। ভয়াবহ আতঙ্কে ভরা এই জীবনে প্রথম থেকেই কোনো কথা নেই ওই মেয়েটি সম্পর্কে। কেউ জানতেও পারে না মেয়েটি কেন পড়ে আছে এই জঙ্গলে। এ কি হত্যা নাকি এটা আত্মহত্যা? এই ফুটফুটে মেয়েটা প্রায় নীল হয়ে যাওয়া দেহ নিয়ে ওই সবুজ জঙ্গলে কেন পড়ে থাকে, তাই নিয়ে গোটা গল্পের অন্য কোনো চরিত্রের কোনো আগ্রহ নেই এবং শেষ পর্যন্ত কোনো উত্তর নেই। রূপকথার সারল্যের বিপরীতে দাঁড়িয়ে থাকে একটা জমাট অন্ধকার।
পাঠক এই নভেলটি পড়ে কোনো স্বস্তির ঘুম ঘুমোতে পারে না। তাকে এই অন্ধকার গল্পটি ক্রমশ অস্থির করে তোলে। পাঠকের মধ্যে আসলে এই ডিসকমফর্ট আর অস্বাচ্ছন্দ্যের বোধ জাগিয়ে তোলাই মনে হয় এই নভেলটির আসল উদ্দেশ্য। স্বভাবে এই গল্পটিকে কি বলবো আমরা, অনেকেই এই গ্রাফিক নভেলটিকে বলেছেন অ্যান্টি ফেয়ারি টেল। আধুনিক জীবনে মনোরম রূপকথার সব দেহ ঝুলে থাকে গাছের ডালে, আর তার সামনে চলে ক্ষুদ্র ঈর্ষান্বিত সংকীর্ণ জীবনের উদ্দাম হিংস্র উদযাপন। অ্যান্টি ফেয়ারি টেল, বাংলায় কি বলবো আমরা তাকে? না রূপকথা নাকি কুরূপ কথা? 1930 সালে জার্মান ভাষায় এই শব্দটি প্রথম প্রয়োগ করেন অ্যান্দ্রে জোলস বলে একজন। তিনি জার্মান ভাষায় এই শব্দটিকে বলেন অ্যান্টি মার্শন। মার্শন অর্থাৎ যা মনোমুগ্ধকর গল্প, অ্যান্টি মার্শন যা রূপকথার ঠিক বিপরীত। যা কিছু শুভ ও ভালো, যা কিছু ইতিবাচক ও আনন্দময়, তার বিপরীতে দাঁড়িয়ে থাকবে এই না রূপকথারা। সন্দেহাতীত সারল্যের বিপরীতে দাঁড়িয়ে থাকা একটা অন্ধকার, যে স্বভাবে নেতিবাচক, যে দেখায় মানুষের মধ্যে আসলে কোনো মহৎ সম্ভাবনা নেই। নাক সিটকানো অবিশ্বাসী এবং মানব বিদ্বেষী সে। ধ্রুপদী রূপকথাকে সে দূরে দাঁড়িয়ে একরকম প্রায় ভেঙচি কাটে। এবার এটাকে আশ্চর্য সমাপতন বললে একটু বাড়াবাড়ি হবে কিনা আমি জানি না, কিন্তু এই একই সালে অর্থাৎ 2014-তে বিউটিফুল ডার্কনেস যখন বেরোচ্ছে, 2014 সালে বাংলায় একটি উত্তর আধুনিক ছোট গল্প সংকলন বেরোচ্ছে, তার নাম কুরূপ কথাগুলি। গল্পের সংখ্যা মোট 10, লেখিকা 2 জন, ঈপ্সিতা ও সুমিতা। আচ্ছা, আমি একটু থামছি এই কারণে যে আমি জাস্ট একবার জানতে চাইছি যে আমি যে বলে যাচ্ছি আমাকে শোনা যাচ্ছে তো? যদি কেউ একটু লেখেন আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওকে। প্রযুক্তির এত বিপদ যে এই মাইক্রোফোনটা মুখের থেকে সরে যাচ্ছে। আমি আবার একটু আগের থেকে আসছি। 2014 সালে প্রকাশিত একটি উত্তর আধুনিক ছোট গল্প সংকলন কুরূপ কথাগুলি। গল্পের সংখ্যা মোট 10, লেখিকা 2 জন, ঈপ্সিতা ও সুমিতা। মিথ, রূপকথা, লোককথা, পুরাণ এইসব ভারতীয় এবং অভারতীয় নানা কাহিনীর আদলকে এক রেখে বর্তমানের অস্থির, ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক সমস্ত ঘটনাকে একটা গল্পে বলার চেষ্টা করছেন তারা। কু শব্দটি সবসময় আমাদেরকে মনে করিয়ে দেয় না যে এর উল্টো দিকে তাহলে কোনো একটা ধ্রুব সুয়ের উপস্থিতি আছে? এই বইটির প্রচ্ছদে একটা যে প্রচ্ছদটা তার সেটা হচ্ছে একটা ভাঙাচোরা উল্টে পাল্টে যাওয়া কিছু চেহারার অবয়ব, মানে চেহারাগুলো কেউ আস্ত নেই, কেউ সোজা নেই, সবগুলো ভেঙে গেছে, সবগুলো উল্টে গেছে। যেন
প্রতিকৃতিগুলো দেখলে মনে হয় স্মৃতির মধ্যে একটা প্রলয় এসে উপস্থিত হয়েছে, যে ভরসা মেনে নিয়ে শান্ত কোনো এক পৃথিবীর স্বপ্ন দেখেছিল মানুষ, সেটা টলে গেছে। মিথ, কিংবদন্তি, পুরাণকে যদি বাদ রাখি, তবে এই গল্পের 10টা গল্প বললাম, তার 4টে রূপকথার গল্প ভেঙে তৈরি করা। 4টে গল্প কি কি? রেড রাইডিং হুড বা নেকড়েদের গল্প, সিন্ডারেলার গল্প, অরুণ বরুণ কিরণমালার গল্প এবং সূঁচ রাজপুত্রের গল্প। নেকড়েদের গল্পটা মানে সবারই যেহেতু সব গল্পই প্রায় মনে আছে, আমি এমন সমস্ত রূপকথাকেই বেছে নিয়েছি যা প্রায় সকলের পড়া এবং জানা। তো এই নেকড়ের গল্পটা, রেড রাইডিং হুডের গল্পটা আমি ছোট্ট করে একবার আরেকবার মনে করিয়ে দিই, যে ওই ছোট্ট রেড রাইডিং হুড সে যাচ্ছিল তার দিদিমার বাড়ি, এবং জঙ্গলে যখন সে পৌঁছায় এক নেকড়ে তার পথ আটকে দাঁড়ায়। তখন নেকড়ের সঙ্গে সে বাজি ধরে যে যে পথ দিয়ে আগে পৌঁছতে পারবে সে আগে চলে যাবে। তো সুতরাং নেকড়ে অন্য পথে, সে যেহেতু জঙ্গলের সমস্ত ঘোঁত ঘাত অলি গলি সব চেনে, সে আগে দিদিমার বাড়ি পৌঁছে যায় এবং গিয়ে দিদিমাকে মেরে ফেলে দিদিমা সেজে নেকড়ে বসে থাকে। এবং আমার মনে আছে, আমার নিজের স্মৃতিতেও ছোটবেলায় আমরা খুব মজা পেতাম, আশ্চর্য মজাই পেতাম, যে যখন রেড রাইডিং হুড পৌঁছতো দিদিমার বাড়িতে, তখন সে দেখতে পেত, সে বুঝতে পারতো না, তার গলার স্বর, তার কথা বলা সবই তার অদ্ভুত লাগছে, যেন দিদিমা নয়, কিন্তু সেটা যে নেকড়ে। ওই যে সরল বিশ্বাস, রূপকথার প্রতি আমাদের একটা সরল বিশ্বাস, ঠিক সেরকমই একটা সরল বিশ্বাসে রেড রাইডিং হুড ভাবতো যে ওটা দিদিমাই বুঝি। তারপর খাওয়া দাওয়ার শেষে এসে যখন দিদিমার পাশে এসে শুতো, কি আশ্চর্য নিপাট সারল্য, সেইখানে নেকড়ে উঠে তাকে খেয়ে ফেলতো। কোনো ক্ষমা নেই কিন্তু গল্পটাতে। সরল বিশ্বাসের এই গল্প পাল্টে যায় ভয়ঙ্কর বাস্তবতায় সুমিতা এবং ঈপ্সিতার গল্প সংকলনে। চারদিকের ভেঙে পড়া মূল্যবোধ আর মেয়েদের ওপর নেমে আসা যে অত্যাচার, তার কথা আসলে তারা বলতে চায়। অফিস সেরে সন্ধেবেলায় যে মেয়েটি বাড়ি ফিরছিল, তাকে কিভাবে একদল নেকড়ে ঘিরে ধরেছিল আচমকা, সেই গল্প বলতে চায়। ছোটবেলার রূপকথা মুহূর্তে বদলে যায় কুরূপ কথায়। এরকম করেই অরুণ বরুণ কিরণমালা, কাঞ্চনমালা আর সিন্ডারেলার স্বপ্নময় জগৎ বারবার বদলে যায় বাস্তব জীবনের কুৎসিত পুত গন্ধময় ক্রিয়াকলাপে। মনে হয় রূপকথাগুলো এবার যেন ভয় দেখাচ্ছে। আচ্ছা, সহজ করে এদের রূপক বললেই তো মিটে যেত, কিন্তু লক্ষ্য করবার মতো এদের শিরোনাম, এই গল্পের বইটির শিরোনাম, এই শিরোনামটি নির্বাচন করার যে যুক্তি তারা সাজিয়েছেন সেইটা, যে কথা বহু যুগ ধরে মানুষের মনে ঘুরছিল, মুখে মুখে ফিরছিল, তা মৌখিক রূপকথা। তাকে যখন পরে লেখায় সাজিয়ে তুললেন কোনো লেখক, তা সাহিত্যিক রূপকথা। আর এই কালের মনের ভেতর থেকে সেই রূপকথাকে খুন করে উঠে দাঁড়ালো যা, তা কুরূপকথা। ছোটবেলা, তার মানে ছোটবেলার রূপকথা, তার সহজ সফেদ উদ্ধৃতি, শিশুগন্ধি, অপাপবিদ্ধ। আর এখনকার রূপকথা বিদ্ধ, নিষিক্ত, আষ্টে। সুমিতার এই অনুভব আমাদের বলে দেয়, রূপকথা শব্দটি শুধু লেখিকা সুমিতা বা ঈপ্সিতার কাছে নয়, অগণিত বাঙালি পাঠক এবং পৃথিবীর পাঠকের কাছে রূপকথা মানেই যা সহজ, সফেদ, শিশুগন্ধি, অপাপবিদ্ধ। কপটতা, অত্যাচার, কুশ্রিতার বিপ্রতীপ অবস্থান যার। আচ্ছা, যদি তাই হয়, যদি এত সহজ জল অচলের ভাগই হয়, তাহলে কি করেই বা আমরা পড়ব ধ্রুপদী রূপকথাগুলোই? কি করে পড়ব রেড রাইডিং হুডের গল্পটা? কি করে পড়ব কিরণমালার গল্প? সিন্ডারেলার সেই বিমাতার আচরণ, স্নো হোয়াইট বা বাংলা অনুবাদে বিম্ববতীর সেই ঈর্ষান্বিত মায়ের কথা, অথবা ঠাকুরদাদার ঝুলির
5টি গল্প পরপর, মধুমালা, পুষ্পমালা, মালঞ্চমালা, কাঞ্চনমালা, শঙ্খমালাদের গল্প, যে গল্পে শাঁখা সিঁদুরের মহিমা, শ্বশুর ঘরের দাসী হওয়া, স্বামী এবং সন্তান লাভের নিরন্তর এমনকি নির্মম প্রক্রিয়াকে দেখানো হয়, মহিলাদের অসম্মান এবং পুরুষের আধিপত্য, সতীনকে নিয়ে ঘর করে নারীত্বের সতীত্বের চরম পরীক্ষা দেওয়ার রোমাঞ্চকর সব গল্প। কি করে পড়বো এদের? অথবা কি করে পড়ব লালকমল নীলকমলে রাক্ষসী রানী যে সতীন পুতের মাংস খাবে বলে তার জিভে সকসক জল? এই সমস্ত আচরণ কি করে পড়ব? বাংলা রূপকথা তো বটেই, পৃথিবীর রূপকথা জুড়ে এমন অজস্র উদাহরণ। এবং আবারও আমি ফিরে যাব একবার জ্যাক জাইপের কথায়, যিনি বলছেন, দ্য এন্ডিংস আর নট অলওয়েজ হ্যাপি। On the contrary, tales are often erotic, cruel, frank and unpredictable. আমরা কিন্তু এর ভুরি ভুরি উদাহরণ পাবো। লালবিহারীদির ফোকটেলস অফ বেঙ্গল খুললে পাবো, উইলিয়াম কেরির ইতিহাসমালার গল্প খুললে পাবো, একে রামানুজন তার সংগৃহীত ভারতবর্ষের যে লোককথার সংকলন করেছে, যার অনেকগুলোই রূপকথার মধ্যেও ঢুকে গিয়েছে, তার অজস্র গল্পতে পাবো, যা আমাদের একরকমকার অস্বস্তিকর অনুভূতিতে মধ্যে ফেলবে। আমি এই অংশ থেকে চলে আসছি একেবারে শেষ অংশ 4। রূপকথাকে কেবল মধুর, সর্বাঙ্গ সুন্দর ও সরল বলে ধরে নিয়ে আমাদের মনে মনে আমরা এক সুকে লালন করে এসেছি। এর মূল বিপদের দিক হল রূপকথারকে কেবল তার গল্প আর বিষয় দিয়ে চেনবার চেষ্টা। এইটাই আসলে আমার মূল বলবার কথা। বাংলা রূপকথা যে কেবল কাহিনী নির্ভর কোনো সাহিত্য সংরূপ নয়, তা কাহিনী ও বয়ান মিলিয়ে একটি সম্পূর্ণ সৃষ্টি, একটি বিশেষ আবহ বা অ্যাম্বিয়েন্স তৈরি করার একটি প্রচেষ্টা। এটাই আমার কাজের বিষয় ছিল। তাই শুধু সু অথবা কুরূপ কথাকে চিহ্নিত করা নয়, এই বিপদ সংকেত দৈনন্দিন জীবনেও। তাকে সামান্য ছুঁয়ে আমি আজকের আলোচনার ইতি টানব। একদম প্রথমে আমি আরম্ভ করেছিলাম একটা ছোট গল্প বলে। সেটা কিন্তু গল্প ছিল না, সেটা সত্যিকারেই একটা খবর কাগজের প্রতিবেদন ছিল, 2রা অক্টোবরের একটা খবর। সেই প্রতিবেদনটি পড়ে আমি নিজেই লিখেছিলাম ছোট্ট গল্পটা, কেননা তা সত্যের চেয়েও ভয়ঙ্কর। যা কিনা খবর তা সত্য, আর যা কিনা গল্প তা আরও সত্য। এই আরও সত্যের খোঁজ রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ আমাদেরকে দিয়েছেন তাদের অসংখ্য লেখায়। খবর কাগজ যা কিনা আশ্চর্য সব শিরোনামে মনকে টেনে আনে, যাদের কাজই হচ্ছে অলস ঘুমন্ত মনকে খানিকটা নাড়িয়ে দিয়ে কোনো শব্দের ধাক্কায় মনের ভেতরকার বোধ আর স্মৃতিগুলোকে নাড়িয়ে দেওয়া, তখন ওই অর্থেরও একটা সম্প্রসারণ ঘটতে থাকে। সেটাই বোধহয় এই প্রয়োগের উদ্দেশ্য। আমি আপনাদের দুটো জিনিস এই ক্যামেরাতেই একটু দেখানোর চেষ্টা করব। খুবই আশ্চর্যভাবে এটা আজকেরই খবর কাগজ। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। টেনিসের নতুন রূপকথা ইগা, এটা আজকের কাগজ। আমি যদি কাগজ জমিয়ে জমিয়ে রাখতাম তাহলে আমি আজকে অনেক কাগজ দেখাতে পারতাম। এটা হচ্ছে গতকালকের কাগজ, গতকাল বা গত পরশুর। এটা একটা বুক রিভিউ বা একটি বইয়ের একটা সমালোচনা, সেটাও দেখাচ্ছি। ইতিহাস আর রূপকথায় জড়িয়ে থাকা রেশমের পথ, লেখক ওই সিল্ক রুট হিমালয়ের তার সম্পর্কে লিখছেন। এবং আমি আপনাদের এই রকম খবর কাগজের প্রায় একটি তালিকা প্রস্তুত করে দিতে পারি, সেটা আমার কাছে অন্যভাবে রাখা আছে, তার ছবি আমি দেখাতে পারছি না। যে কোনো সময় যখন তখন যেখানে সেখানে রূপকথা শব্দের আশ্চর্য প্রয়োগ। অনলাইন শাড়ির দোকানের নাম রূপকথা,
অলংকার বিপণীর নাম রূপকথা, বিউটি পার্লারের নাম রূপকথা, আইসিইউতে একজন মানুষ আকস্মিকভাবে সেরে উঠছেন সেই খবরের শিরোনাম রূপকথায়, খেলার জগতে বিস্ময় বোলারের খবর রূপকথা, এমনকি কলকাতার বহু খুবই বিখ্যাত একটি চটির দোকানের ওপরেও লেখা পায়ের রূপকথা। এটা হয়তো আরো বিশদে বলতে পারতাম, এ তালিকা বাড়িয়ে লাভ নেই। বলবার কথা এইটুকুই, রূপকথা শব্দটি এভাবেই যত্রতত্র ব্যবহৃত হয়েছে। যে কোনো শব্দের এই শিথিল ব্যবহার বিপদের দ্বিতীয় সংকেত। খুব বড় বিপদ যে, এমন কথা বলবো না। শব্দ তো এভাবেই সম্প্রসারিত হয়, সংকুচিত হয় বিশেষ কোনো অর্থে। যেমন রূপকথা হয়েছে খবরের কাগজে, বিজ্ঞাপনে, হোর্ডিংয়ে, ছড়িয়ে পড়েছে রাস্তায় ঘাটে। এই রূপকথা মানেই এক স্মৃতি মধুর মেদুরতা, পরিপাটিভাবে যে সুন্দর, অবিশ্বাস্য রকমের যে ভালো, তাই রূপকথা। বিষয় মুখাপেক্ষী হয়ে উঠবার বিপদ সংকেত। এই ভাবনা থেকেই একাডেমিক স্পেস বা বিদ্যায়নৈতিক চর্চা ক্ষেত্রে এবং ব্যক্তিগত অনুভূতিতে, দৈনিক জীবনযাপনে, খবরের কাগজে রূপকথাকে পড়বার, বিচার করবার, বুঝবার একটি বিশেষ প্রবণতা তৈরি হয়েছে। রূপকথা অথচ একটি জায়মান শব্দ, যা প্রতি মুহূর্তে নতুন নতুন অর্থ ও মাত্রায় বেড়ে চলেছে। ভাষা নয়, ওর ভঙ্গিটাই সব। কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। তাই চেনাশোনা আরো অনেক সাহিত্য শিল্পরূপের সঙ্গে তার নিরন্তর যাতায়াতে সে পূর্ণতা পায়। নইলে অবনীন্দ্রনাথের স্মৃতিকথা পড়তে পড়তে আমাদের কেন মনে হবে আমরা পড়ছি একটা রূপকথার গল্প? অথবা শ্যামল গঙ্গোপাধ্যায়ের ঈশ্বরীতলার রূপকথা বা চন্দনেশ্বরের জংশন এই উপন্যাস পড়তে পড়তে একবার অবাক হয়ে ভাববো, আমি কি উপন্যাস পড়ছি নাকি রূপকথা? বাংলা সাহিত্যে 20 শতক থেকে বাংলা রূপকথা একটি নিজস্ব বয়ান, একটি নিজস্ব ভঙ্গি তৈরি করেছে। তাতে কেবল লালবিহারী কিংবা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নাম করলেই ইতিহাসের সবটুকু বলা হয় না। এই বিরাট ইতিহাসে অসংখ্য লেখক লেখিকা তাদের অনবদ্য রচনা, যাদেরকে আমরা আগে রূপকথা বলে চিনতে পারিনি বা চিনিনি, তাদেরকে বাদ দেওয়া হতে পারে। এইটাই বিপদের সব থেকে বড় দিক। এবং আমার কাজ করবার এইটাই ছিল মূল উদ্দেশ্য। সেই কাজের আলোচনা এবং কাজের বিশদ ভাগ হয়তো পরে কখনো অন্য কোনো আলোচনায়। আজ এই পর্যন্ত। নমস্কার। আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের। ধন্যবাদ শিপ্রাদি। আমি কি লাইভ ভিডিও শেষ করব, এন্ড করে দেব?
আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন পাচ্ছি ম্যাডাম রূপকথা সুরজিৎ সাহা, আপনি যে আহ, সুরজিৎ বাবু, আসলে আমি না করিনি, কোনো বই প্রকাশ করিনি আমার। আহ, সবারই ইচ্ছে থাকে গবেষণার কাজ নিয়ে বই প্রকাশের। আহ, আসলে সেটা নিয়ে অনেকটা গুছিয়ে বসতে হবে, কেননা এখনো মনে হয় যে সেটাকে অনেক বেশি গোছাতে হবে, সেই কাজটা আমি করে উঠতে পারিনি, তবে আমার সেটা খুব ইচ্ছা রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ যারা লিখছেন, ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালোবাসা। আহ, আলোচনা অগোছালো হলো না সুন্দর হলো সেটা সত্যিই জানি না। আহ, একসাথে অনেক কিছু বলতে গেলে যেরম হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। শিপ্রাদি, আমি এন্ড করে দেব ভিডিও। সুরজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আয়ুষ্মান চৌধুরী, দময়ন্তী, থ্যাংক ইউ।